আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2021 সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে থেকে পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশোনা করছো। আজকে অনেক দিন পরে জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোনো নির্দিষ্ট অধ্যায় নিয়ে আলোচনা করব না। সরকার আসন্ন এসএসসি পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় এজন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছেন, জীববিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এক একটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষিপ্ত সিলেবাস যেটা সরকার আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা এটার উপর ভালো প্রস্তুতি নিতে পারি, এই জন্য সংক্ষেপে চলো আমরা একটু সিলেবাসে ফিরে যাই। তোমাদের জীববিজ্ঞান বইয়ের যে অধ্যায়গুলি রয়েছে, দেখো 14টি অধ্যায়, এর মধ্য থেকে মাত্র 4টি অধ্যায় তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়। এই হলো তত্ত্বীয় পরীক্ষার জন্য 75 নম্বরের প্রস্তুতিমূলক। আর ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের দেওয়া হয়েছে 4টি এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ। এটা একটু খেয়াল করো, খাতায় লিখে নিতে পারো এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল ফেয়ার খাতা, সেই ফেয়ার খাতায় এই 4টি পরীক্ষণ অবশ্যই লিখে নিবে এবং ভালো করে শিখে নিবে, যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে 25 নম্বর আছে তোমরা যাতে সুন্দরভাবে তার উত্তর দিয়ে 25-25 অর্জন করতে পারো। তো ব্যবহারিক পরীক্ষার জন্য রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ পর্যবেক্ষণ করো। এখানে কিন্তু 2টি পরীক্ষণ। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ, পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করো, আর প্রাণী কোষ তথা এমিবার কোষ পর্যবেক্ষণ করো। দুটো হতে পারে, আলাদা আলাদা দুটি শিখে নিও এবং খাতায় লিখে নিও। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা। সালোক সংশ্লেষণ পরীক্ষায় আলোর অপরিহার্যতা পরীক্ষা। আর এরপর হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। আদর্শ ফুলের বিনস্তবক পর্যবেক্ষণ, বিনস্তবক বা বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। এই 4টা প্র্যাকটিক্যালের জন্য। এবার থিওরিতে আমরা ফিরে আসো। তাহলে আমাদের 75 নম্বরের যে থিওরি পরীক্ষা, এর মধ্যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবকোষ ও টিস্যু। এই অধ্যায় সম্পর্কে তোমরা খুবই পরিচিত, অনেক আলোচনা হয়েছে। এখানে রয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করা, উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা, অর্থাৎ উদ্ভিদ কোষে কি আছে প্রাণী কোষে নেই, প্রাণী কোষে কি আছে এটা উদ্ভিদ কোষে নেই, এবং তুলনামূলক আলোচনা। স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ, স্নায়ু কোষ, পেশি কোষ, রক্তের কোষ, ত্বকের কোষ, অস্থির কোষ, এই সমস্ত কোষগুলির বা এগুলির ভিতরে যে অনেকগুলি কোষ নিয়ে তো কলা হয়, তাই না, কলা বা টিস্যু হয়। তো এদের কাজ কি এবং এই সম্পদের বিভিন্ন প্রকার কোষের ভূমিকা বর্ণনা করো। অর্থাৎ স্নায়ু, পেশি, রক্ত, ত্বক, মস্তির কাজ কি এবং এদের যে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য এদের ভিতরে যে কোষ আছে তাদের সেগুলির ভূমিকা বর্ণনা করতে হবে। জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবে। জীবদেহে কোষের উপযোগিতা কি সেটা মূল্যায়ন করা। উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করা, উদ্ভিদ টিস্যুর যে বিভিন্ন প্রকার এবং সেটার কার্যকারিতা, বৈশিষ্ট্য এগুলি ব্যাখ্যা করা। প্রাণী টিস্যু ব্যাখ্যা করা। এরপর হলো একই রকম কোষ সমষ্টি ও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর
কাজ মূল্যায়ন করা, টিস্যু, অঙ্গ এবং তন্ত্রে কোষের সংগঠন ব্যাখ্যা করা, টিস্যুতন্ত্রের কাজ ব্যাখ্যা করা, অঙ্গতন্ত্রের ধারণা, গুরুত্ব ব্যাখ্যা করা। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, প্রোটোজোয়ার অন্তর্ভুক্তি কিন্তু অ্যামিবা, অ্যামিবা টাইপে সবগুলি প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই উদ্ভিদ কোষের পেঁয়াজের কোষ আর প্রাণী কোষের প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবা পর্যবেক্ষণ করে চিহ্নিত অঙ্কন করা। এটা যেমন আমরা আমাদের প্র্যাকটিক্যালও আছে, থিওরিতেও আমরা শিখে নিলে সেখানেও কাজে লাগবে। উদ্ভিদ ও প্রাণী টিস্যুর চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারে। চিত্র আঁকবে, উদ্ভিদ চিত্র, প্রাণী চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করবে, এটা শিখবে। সঠিকভাবে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারা, জীবের নানা কার্যক্রমে কোষের অবদান অনুধাবন করা। এ হলো দ্বিতীয় অধ্যায়ের শিক্ষণীয় বিষয়গুলি। এরপর চতুর্থ অধ্যায় আছে জীবনী শক্তি। কোষে প্রধান শক্তির উৎস হিসেবে এটিপির ভূমিকা ব্যাখ্যা করা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করা, তারপরে সালোক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা বর্ণনা করা, সালোক সংশ্লেষণের উপর জীবের নির্ভরশীলতার কারণ মূল্যায়ন করা, শ্বসন ব্যাখ্যা করা। তারপর আসো, আচ্ছা আরও রয়েছে অধ্যায় সবাদ ও অবাধ শ্বসনের ধারণা, সালোক সংশ্লেষণ শ্বসনের তুলনা করা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতা পরীক্ষা, যেটা আমরা প্র্যাকটিক্যালও দেখেছি। শ্বসন প্রক্রিয়া তাপ নির্গমন, এটাও প্র্যাকটিক্যালে রয়েছে। জীবের খাদ্য প্রস্তুতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারব এবং উপলব্ধি করা এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল আচরণ করা, এটা শেখা। একাদশ অধ্যায় রয়েছে জীবের প্রজনন, জীবের প্রজননের ধারণা, গুরুত্ব ব্যাখ্যা করা, প্রজনন অঙ্গ হিসেবে প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ বর্ণনা করা, ফুল তো উদ্ভিদের প্রজনন অঙ্গ, এর কাজ ব্যাখ্যা করা। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজনন ব্যাখ্যা করা, প্রাণীর অযৌন ও যৌন প্রজনন ব্যাখ্যা করা, প্রজননের প্রকৃতি ব্যাখ্যা করা, বহি ও অন্তঃনিষেকের পার্থক্য করতে পারা, ব্লক চিত্রের সাহায্যে মানব প্রজননের ধাপসমূহ বর্ণনা করা, প্রজনন কার্যক্রমে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করা, মানব ভ্রূণের বিকাশ ব্যাখ্যা করা, মানবদেহে এইডসের সংক্রমণের ধারণা, সংক্রমণের কারণ, প্রতিরোধ ও প্রতিকার ব্যাখ্যা করা, দেহের প্রতিরোধ ব্যবস্থার উপর এইডসের ক্রিয়া ব্যাখ্যা করা, এইডস প্রতিরোধে পোস্টার লিফলেট অঙ্কন করে সচেতনতা সৃষ্টি করা, এইডস রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করা। এরপরে 12 অধ্যায় রয়েছে কি দেখো, বংশগতির ধারণা ব্যাখ্যা করা, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানসমূহ সম্পর্কে বর্ণনা করা, চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর করতে কীভাবে করে সেটার ধারণা, ডিএনএ এর প্রতিরূপ ব্যাখ্যা করা, ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয়, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কীভাবে তৈরি হয় সেটা ধারণা ব্যাখ্যা করা, বংশগতির তথ্য স্থানান্তরে ডিএনএ এর ভূমিকা ব্যাখ্যা করা, ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা, লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা ব্যাখ্যা করা, জেনেটিক ডিসঅর্ডারের কারণ ফলাফল বর্ণনা করা, বিবর্তনের ধারণা ব্যাখ্যা করা, বিবর্তনের প্রকৃতি নির্বাচন মতবাদ বর্ণনা করা, প্রজাতি টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব বিশ্লেষণ করা, মা বাবার সাথে সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্যসমূহ নির্ণয় করা, আমাদের জীবনে ডিএনএ টেস্টের অবদান উপলব্ধি করা। তো এই হলো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের 4টি অধ্যায়ের যে ভিন্ন পয়েন্টগুলি বিস্তারিত আলোচনা করলাম। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব আমাদের তাত্ত্বিক আলোচনা, এবং সেখানে আমরা কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তর কিভাবে আমরা সলভ করব এবং তার তাত্ত্বিক বিশ্লেষণ এগুলি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, যাতে তোমরা পরীক্ষায় সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তাহলে আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।